নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতি কি এখন স্রেফ ভোটের লড়াই নাকি অস্তিত্ব রক্ষার যুদ্ধ? একদিকে ইডির হাতে আইপ্যাক কর্তার গ্রেপ্তার, অন্যদিকে আবার লক্ষ লক্ষ মানুষের ভোটে নাম বাদ যাওয়া। 2026-এর ভোট কি তবে এখন থেকেই শুরু হয়ে গেল? আইপ্যাক একটি নাম যা বাংলার রাজনীতিতে গত কয়েক বছর ধরে ধ্রুবক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কেন তৃণমূলের আইটি ইনচার্জের বাড়িতে হানা দিল ইডি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন সেই অফিসের সামনে গিয়ে দাঁড়ালেন? বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের মতে আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি অসাংবিধানিক ছায়া সরকার। তার অভিযোগ, সরকারি ফাইল থেকে শুরু করে মন্ত্রীদের কাজকর্ম সবটাই নাকি আইপ্যাকের নিয়ন্ত্রণে চলে। অন্যদিকে তৃণমূলের অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এটাকে দেখছেন বাঙালির কণ্ঠরোধ করবার একটি হাতিয়ার হিসেবে। কিন্তু আইপ্যাক কি শুধুই পরামর্শদাতা, নাকি তারা বাস্তবেই নীতি নির্ধারক? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে বরাবরই রাজনীতির সময় আমরা ইডির তৎপরতা দেখে থাকি, কিন্তু এই ইডির নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। গত 12 বছরে ইডির সাফল্যের হার মাত্র 1% কাছাকাছি। তাহলে কি এজেন্সি শুধু ভোটের আগেই সক্রিয় হয়? প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম একটি ভয়ানক তথ্য সামনে এনেছেন। তাঁর দাবি, অনুপ মাঝি নাকি ইডির কাছে স্বীকার করেছেন যে কয়লা পাচারের এই কালো টাকা হাওয়ালা মারফত আইপ্যাকের কাছে গিয়ে পাঠানো হতো। এই অভিযোগ যদি সত্যি হয়, তবে 2026-এর লড়াইয়ে তৃণমূল কিন্তু অনেকটা কঠিন অবস্থার মধ্যে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, তদন্তের গতি কি সত্যিই নিরপেক্ষ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? 91 লক্ষ মানুষের নাম বাদ এটা কোনো সংখ্যা নয়, এটা একটি গণতান্ত্রিক বিপর্যয়। জহর সরকার, প্রাক্তন সিইও, একটি বিস্ফোরক দাবি করেছেন। তার মতে, কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে বেছে বেছে নির্দিষ্ট এলাকার ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত যারা ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পাবেন তারা ভোট দিতে পারবেন। কিন্তু এই বিশাল সংখ্যক মানুষের নাম কাটায় পেছনে হাত কার? প্রযুক্তি নাকি রাজনীতি? এই ভ্যানিশ কুমার বিতর্কে বাংলার প্রতিটি বুথে এখন আলোচনার বিষয়। তৃণমূলের অরূপ চক্রবর্তী হুঙ্কার দিয়ে বলেছেন, বাঙালি কি শুয়োর যে যা খুশি আমাদের ওপর চাপিয়ে দেবে? তিনি এই কথাটা মূলত দিল্লি থেকে আসা বর্গীদের উদ্দেশ্য করে বলেছেন, অর্থাৎ বর্গী বলতে অমিত শাহজি এবং নরেন্দ্র মোদীকে তিনি বুঝিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, তৃণমূল বাঙালির আবেগ নিয়ে খেলছে, কারণ তাদের হাতে উন্নয়নের কোনো খতিয়ান নেই। সিঙ্গুরের কারখানা না হওয়া, বেকার সমস্যা এবং শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে যাওয়া, এগুলো কি অস্মিতার আড়ালে চাপা পড়ে যাবে? সিপিএম এর তরফ থেকে আবার অনেকে বলছে, তৃণমূল এবং বিজেপি উভয়ই নাকি বড় বড় প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের পকেটে আদতে কিছু ঢুকছে, সেটা বড় প্রশ্ন। আইপ্যাক কিভাবে একটি স্রেফ অ্যাড এজেন্সি থেকে পলিসি মেকার হয়ে উঠল? 2014 সালে নরেন্দ্র মোদীর চায় পে চর্চা এই প্রোগ্রামের পেছনে ছিল প্রশান্ত কিশোরের মগজ। তখন এটি ছিল মূলত একটি ডেটা মাইনিং এবং ইমেজ বিল্ডিং এজেন্সি। তখন তাদের কাজ ছিল শুধু স্লোগান তৈরি করা, যেমন ধরুন আব কি বার মোদী সরকার, আর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা। বিহার নির্বাচনে নীতিশ কুমারের জন্য কাজ করবার সময় আইপ্যাক বুঝতে পারে যে শুধু এসি ঘরে বসে ডেটা অ্যানালাইসিস করলে হবে না, তাদের গ্রামে গ্রামে গিয়ে মানুষের পালস বুঝতে শুরু করতে হবে। এখানেই প্রথম শুরু হয় সরকারি প্রকল্পের ওপর প্রভাব খাটানো। যেমন নীতিশ কুমারের 7 নিশ্চয় এই প্রকল্পের ড্রাফটিংয়ে আইপ্যাকের বড় ভূমিকা ছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের 18টি সিট পাওয়া ছিল একটা বড় ধাক্কা। প্রশান্ত কিশোরের এন্ট্রি হলো তারপরে। কৌশল পরিবর্তন হলো। আইপ্যাক শুধু বিজ্ঞাপন দিল না, তারা সরাসরি দলের ভেতরে ঢুকে পড়ল। ক্যান্ডিডেট সিলেকশন, কার ভাবমূর্তি খারাপ, কাকে টিকিট দিলে হার নিশ্চিত, এই ডেটা আইপ্যাক সরাসরি নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া শুরু করলো। সরকারি প্রকল্পের ব্র্যান্ডিং, দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্পগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে মার্কেটিং এবং লজিস্টিক্স সাপোর্ট, তার কারিগর ছিল কিন্তু এই আইপ্যাক। আইপ্যাক এখন একটি প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল সরকার চালাচ্ছে। আইপ্যাকের লোক এখন বিডিও বা এসডিও অফিসের পাশে বসে বিভিন্নভাবে খবর নিচ্ছে। রাজনৈতিক দল যেমন আমলাদের চেয়ে আইপ্যাকের দেওয়া গ্রাউন্ড রিপোর্টকে বেশি গুরুত্ব দেয়, তখন তারা কিন্তু পলিসি মেকার হয়ে ওঠে। ভোট কুশলী বলাম রাজনীতিবিদ। আগে রাজনীতিবিদরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে ভোট লড়তেন, এখন আইপ্যাক ডেটা দিয়ে বলে দেয় অমুক পাড়ায় অমুক রাস্তাটা না করলে ভোট পাওয়া যাবে না, অর্থাৎ উন্নয়ন এখন ডেটা চালিত। এই আইপ্যাক কি স্রেফ একটি পরামর্শদাতা? না, একেবারেই নয়। বর্তমানে বাংলার প্রশাসনিক কাঠামো লক্ষ্য করলে দেখবেন, নিচুতলা থেকে ওপরতলা সবখানেই কিন্তু আইপ্যাকের নজর। যখন মুখ্যমন্ত্রী নিজে কোনো প্রাইভেট এজেন্সির অফিস রক্ষা করতে রাস্তায় নামেন, তখন বুঝে নিতে হবে যে তাদের গুরুত্ব রাজনীতির ঊর্ধ্বে। তারা এখন স্রেফ ভোটে জেতবার জন্য নয়, তারা ঠিক করে দেয় সরকার আগামী 5 বছরে কি কি প্রকল্প এবং প্রশাসন কার কথায় চলবে। এখন প্রশ্ন হলো, এই যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেল, এটা কি শুধুই মাত্র প্রযুক্তিগত ভুল নাকি রাজনৈতিক কোনো চাল?
সাধারণত ভোটার তালিকা সংশোধন হয় ব্লক স্তরে ম্যানুয়ালি, কিন্তু এবার অভিযোগ উঠেছে কোনো এক সেন্ট্রাল অ্যালগোরিদম বা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই প্রোগ্রামে নির্দিষ্ট কিছু প্যারামিটার যেমন বর্ডার এলাকার নাম, বিশেষ সম্প্রদায়ের নাম সেট করে দেওয়া হয়েছিল কিনা সেটা এখন প্রশ্ন উঠছে চারিদিকে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই কিন্তু সব থেকে বেশি নাম বাদ পড়েছে। এই জেলাগুলো বাংলাদেশের সীমানা সংলগ্ন। বিজেপির দাবি এখানে ব্যাপক হারে অনুপ্রবেশ হয়েছে, তাই এই সংশোধন খুবই জরুরি। অন্যদিকে তৃণমূল আবার দাবি করছে বৈধ নাগরিক অনুপ্রবেশকারীদের দাগিয়ে দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যাতে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া যেতে পারে। জহর সরকার দাবি করেছেন ভারতের জনপ্রতিনিধি আইনে এসআইআর বলে কোনো শব্দের উল্লেখ নেই, এটি স্রেফ একটি প্রশাসনিক নির্দেশিকা হয়। এর ভিত্তিতে লক্ষ লক্ষ নাম কাটা কিন্তু আইনগতভাবে বৈধ কি? ফিরদৌস শামীম, তিনিও আইনজীবী, তিনি আবার বলেছেন যে আইনের 21 নম্বর ধারায় স্পেশাল রিভিশনের কথা উল্লেখ আছে। নির্বাচন কমিশনার ঘোষণা করেছিল ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ আর নাম উঠবে না। সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে নির্দেশ দিল যে ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে। এটি একটি বিশাল বড় ঘটনা। কেন আদালতকে এইরকম চরম পদক্ষেপ নিতে হলো? তার মানে কি সিস্টেমের উপর আদালতেরও ভরসা কমছে? বিজেপি বলছে তারা এটিকে অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়বার লড়াই হিসেবে দেখছে। তৃণমূল এটা বলছে যে বিজেপি এটা ভুল প্রচার চালাচ্ছে ক্ষমতায় আসবার জন্যে। ভোটার তালিকা থেকে নাম কাটা কি শুধুই একটি যান্ত্রিক গোলযোগ? যদি তাই হয় তবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নাম কাটার হার 91% কেন? কেন সুপ্রিম কোর্টকে বলতে হলো যে বিশ্বাসযোগ্যতার অভাবে যে আজ তাদের বিচারকদের নিয়োগ করতে হচ্ছে? এটা কি স্রেফ অনুপ্রবেশকারীদের খোঁজার চেষ্টা, নাকি 2026-এর আগে ভোটারদের ইঞ্জিনিয়ারিং করবার একটা সূক্ষ্ম খেলা? এখন প্রশ্ন হলো এই আইপ্যাকের গ্রেপ্তার কি তৃণমূলের আইটি সেল বা ডিজিটাল প্রচারে ধাক্কা দেবে? আইপ্যাক শুধু একটি আইটি সেল নয়, তৃণমূলের নিজস্ব আইটি সেল কাজ করে আবেগে এবং দলীয় আনুগত্য নিয়ে, আর আইপ্যাক কাজ করে কর্পোরেট এফিসিয়েন্সি দিয়ে। আইপ্যাকের কাছে আছে হাই অ্যান্ড সফটওয়্যার ডেটা সায়েন্টিস্ট এবং প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। গ্রেপ্তার হওয়ায় বিনেশ চান্ডেলের মতো ডিরেক্টর মূলত এই মেশিনগুলোর মাথা আক্রান্ত হওয়া মানে পুরো সিস্টেমের স্নায়ুচাপ ভোগে। ইডি যখন তল্লাশি চালায় তারা ডিজিটাল ফুটপ্রিন্ট বা তথ্য সংগ্রহ করে। তৃণমূলের ভয় হলো আগামী ভোটের জন্য তারা যে ডিজিটাল স্ট্র্যাটেজি, যেমন কোনো ভিডিও কখন রিলিজ করা হবে, কোন ভিডিওকে কোন এলাকায় ট্রেন্ড করানো হবে, তৈরি করেছিল, তা কি এখন এজেন্সির মাধ্যমে বিরোধীদের হাতে চলে যাবে? ভিডিওতে প্রতীক জৈনের বাড়ি থেকে যে ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসে তার কারণ হয়তো এটাই হতে পারে। আইপ্যাকের প্রধান কাজ হলো পারসেপশন বা ধারণা তৈরি করা। যে সংস্থাটি তৃণমূল নেতাদের সততার প্রতিমূর্তি হিসেবে মার্কেটিং করে, তাদের নিজেদের কর্তাই যখন কয়লা পাচারের মতো আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন, তখন সেই ব্র্যান্ডিং ধাক্কা খায়। বিরোধীরা এখন এই পয়েন্টটিকে ব্যবহার করে বলবে যারা চোর ধরে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারাই এখন চুরির দায়ে অভিযুক্ত এবং জেলে রয়েছে। দলের ভেতরের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূলের অনেক পুরনো কর্মী আইপ্যাকের খবরদারি একদম পছন্দ করেন না। আইপ্যাকের ডিরেক্টরের গ্রেপ্তারিতে দলের একটি অংশ হয়তো তলে তলে অনেক খুশি হয়েছে, কিন্তু ডিজিটাল যুদ্ধের ময়দানে প্রফেশনালদের অভাব হলে ফেসবুকে, ইউটিউবে বিজেপির হাইটেক প্রচারের মোকাবিলা করা তৃণমূলের পক্ষে কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। 2026-এর নতুন অস্ত্র। এবারের নির্বাচনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় ভূমিকা নেবে। আইপ্যাক এই প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ছিল। গ্রেপ্তারের ফলে তাদের এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রসেস কি থমকে যাবে? এটা কি বিজেপির ডিজিটাল অ্যাডভান্টেজ হবে? রাজনীতি এখন আর শুধু মিটিং মিছিলে সীমাবদ্ধ নেই, এটি এখন অ্যালগরিদম আর ট্রেন্ডিং হ্যাশট্যাগের লড়াই। আইপ্যাক হলো সেই অদৃশ্য মগজ যা তৃণমূলের প্রতিটি ডিজিটাল চাল নির্ধারণ করে। কিন্তু এই মগজ যখন নিজেই তদন্তের জাল, তখন 2026-এর এই ডিজিটাল যুদ্ধে তৃণমূল কি নিরস্ত্র হয়ে পড়বে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আইটি সেল একাই সামলে নেবে এই ধাক্কা? আইপ্যাকের গ্রেপ্তার কেন এত বড় ঘটনা, এটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে 2018 সালে। বিশ্ব রাজনীতিতে তখন এক বড় ভূমিকম্পের নাম ছিল কেমব্রিজ অ্যানালিটিকা। এটা ছিল একটি ব্রিটিশ ডেটা অ্যানালিটিক্স বা ফার্ম। তারা দাবি করেছিল ফেসবুক থেকে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে তারা এমন এক অ্যালগরিদম বানিয়েছে যা দিয়ে মানুষের মনস্তত্ত্ব পড়া সম্ভব। অর্থাৎ আপনি কি খেতে ভালোবাসেন, কোন খবর দেখলে রেগে যান, আর কোন কথায় আপনি প্রভাবিত হন, সবটাই ছিল তাদের নখদর্পণে। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে অভিযোগ উঠেছিল এই কেমব্রিজ অ্যানালিটিকা মানুষের ফোনে ফোনে এমন সব কন্টেন্ট পাঠাতো যা তাদের রাজনৈতিক মতাদর্শ বদলে দিত। এখন প্রশ্ন হলো এই আইপ্যাক কি ভারতের কেমব্রিজ অ্যানালিটিকা? ভারতের মতো বৈচিত্র্যময় দেশে আইপ্যাক ঠিক এই কাজটিই করে ডেটা সায়েন্স ব্যবহার করে। বুথ স্তরে কোন বাড়িতে কোন সরকারি সুবিধা পৌঁছায়নি বা কোন এলাকায় মানুষ কোন ইস্যুতে ক্ষুব্ধ, এই ডিজিটাল তথ্যগুলো তারা
প্রদান করে মমতা ব্যানার্জির কাছে। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর সেই সংস্থাটি বন্ধ হয়ে যায়। কিন্তু ভারতে আইপ্যাকের ডিরেক্টরের গ্রেপ্তার হওয়া কি স্রেফ একটি আর্থিক কেলেঙ্কারি, নাকি এর গভীরে লুকিয়ে আছে লক্ষ লক্ষ ভোটারদের ডিজিটাল ডেটা কবজা করবার লড়াই? আইপ্যাকের ল্যাপটপ বা সার্ভার যদি এজেন্সির হাতে থাকে, তবে সেটা কি তৃণমূলের গোপন কৌশল ফাঁস করে দেবে, নাকি বাংলার মানুষের ব্যক্তিগত পছন্দের প্রোফাইলিং এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে? বন্ধুরা, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।